ফুরফুরে মনে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজ মায়ের সাথে খুনসুটিময় স্নিগ্ধ ভোর কাটাতে মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছে। ইউনা বেগম আরও আগেই অফিসে চলে গেছে। যাওয়ার আগে তেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে, শহরের অবস্থা ভালো না, সাবধানে ভার্সিটিতে যেতে, কারোর সাথে ঝামেলায় না জড়াতে। মায়ের কথাগুলো আজ তে খুশি মনে মেনে নিয়েছে। এখন থেকে আর কোনো ঝামেলায় জড়াবে না সে। ওর মায়ের সবচেয়ে ভদ্র মেয়ে হয়ে উঠবে। কথাগুলো ভেবে তে লিফট থেকে নেমে গেটের কাছে আসতে গেটের সামনে জাঙ্কুকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে তে ভ্রু কুঁচকে গেল। তের কুচকানো ভ্রুর দিকে জাঙ্কুক তাকিয়ে অমায়িক হাসি দিয়ে বলল, গাড়িতে ওঠো। জাঙ্কুকের মুখে এমন হাসি দেখে তে চোখ কপালে উঠে গেল। এই প্রথম জাঙ্কুককে হাসতে দেখলো বোধহয়। টোল পড়া হাসি এই প্রথম দেখে তের চোখ বড় বড় হয়ে গেল। এই লোক হাসলে গালে টোল পড়ে, এটা তো এত মাসে জানলো না সে। জানবেই বা কিভাবে? মুখে তো সবসময় লেগে থাকে পূর্ণিমা রাতের আধার। আজ হঠাৎ করে এমন হাসতে দেখে তের ভ্রু বেঁকে গেল। মনে মনে বলে উঠল, লোকটা কি পাগল হয়ে গেছে? আমি জানি আমার হাসি অনেক সুন্দর, তাই এভাবে তাকিয়ে না থেকে গাড়িতে ওঠো। জাঙ্কুকের এহেন কথায় বিষম খেলো তে নিজেকে সামলে বলে উঠল, কে বলেছে আপনার হাসি সুন্দর? পৃথিবীর সবচেয়ে জঘন্য হাসি আপনার। তের এক্সপ্রেশন দেখে জাঙ্কুক নিচের ঠোঁট কামড়ে ধরে মৃদু হেসে বলল, গাড়িতে উঠবে নাকি কোলে করে ওঠানো লাগবে? তে চোখ মুখ কুচকে ধূপধাপ পা ফেলে গাড়িতে উঠতে উঠতে বিড়বিড় করে বলে উঠল, গুন্ডা একটা। তে গাড়িতে উঠতেই জাঙ্কুকও গাড়িতে উঠে বসতেই তে বলল, কি এখন ডাক্তারি আর গুন্ডামি পেশা রেখে আমার বডিগার্ড হওয়ার চাকরি নিয়েছেন নাকি? কারণ নাকি বডিগার্ড রাখার সামর্থ্য নেই, আমার আবার দয়ার শরীর, তাই ফ্রিতে বডিগার্ডের সার্ভিস দিচ্ছি। কোনো সমস্যা? আলবাত সমস্যা। কেন এমন করছেন? জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে ঝুঁকে নিরেশ কণ্ঠে বলল, কেন এমন করছি বোঝো না? জাঙ্কুককে এমন নিজের দিকে ঝুঁকতে দেখে তে পিছিয়ে ঝুঁকে এলোমেলোভাবে বলে উঠল, বুঝতে চাই না আমি কিছু, সেটা বুঝতে পারছেন না? সরুন আমার কাছ থেকে। তের কথায় জাঙ্কুক সরল না, বরং দুজনের মাঝে দূরত্ব আরো ঘুচে নিয়ে জাঙ্কুক বলল, যত দূরত্ব করতে চাবে আমি ঠিক ততটা ঘনিষ্ঠ হব। কি করবে? জাঙ্কুক এমন কাছে আসায় তের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। তে কোনো রকমে বলে উঠল, প্লিজ দূরে সরুন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তের কথায় জাঙ্কুক তের মুখের উপরে ফু দিয়ে বলল, এইটুকু দূরত্ব ঘুচায় নিঃশ্বাস নিতে পারছো না? তাহলে প্লিজ থামুন না। চোখ মুখ কেটে বলে উঠল তের অবস্থা দেখে জাঙ্কুক এবার খুব করে মজা পেল, কিন্তু মেয়েটাকে আর জ্বালাতন না করে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দিল। জাঙ্কুক দূরে সরতেই তে বড় বড় করে বার কয়েক নিঃশ্বাস টেনে মনে মনে জাঙ্কুকের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করলো। কিছুক্ষণ পর তে খেয়াল করলো গাড়ি ভার্সিটির পথে না গিয়ে গাড়ি উল্টো পথে যাচ্ছে। তা দেখে তে চেঁচিয়ে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? গার্ডদের ছায়াতলে থাকার ব্যবস্থা করতে নিয়ে যাচ্ছি। জাঙ্কুকের কথায় এবার তে নিজের মাথা নিজেই চাপড়াতে মন চাইল। কাল কেন বলতে গিয়েছিল আপনার মতো আমার বডিগার্ডদের ছায়াতলে থাকা সম্ভব না? সেই একটা কথা ধরে রেখে এই লোকটা ওকে পাগল বানিয়ে ছাড়বে। তে আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল। আজ আবার কোথায় নিয়ে যাচ্ছে তা গেলেই দেখা যাবে, এই ভেবে চুপ হয়ে গেল। অনেকটা সময় পর জীবন বাড়ির সামনে গাড়ি থামতেই স্তব্ধ হয়ে গেল তে। হুট করে জাঙ্কুক ওকে এখানে কেন নিয়ে এলো ভেবে না পেয়ে তে চট করে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক সিট বেল্ট খুলতে খুলতে বলল, নামো। তে বিস্ময়ে অতবাক হয়ে গেল। বলল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? বিয়ে করার জন্য। আরেকটা কথা বললে মুখ সেলাই করে দেবো, চুপচাপ নামো। তে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, মজা করছেন আমার সাথে? আপনার সাথে আমার মজার সম্পর্ক? এখানে কেন এনেছেন? তের এমন বকবকানিতে জাঙ্কুক কপাল কুঁচকে ঠোঁট গোল করে অসূচক শব্দ উচ্চারণ করে গাড়ি থেকে নেমে তের পাশে যেয়ে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে খপ করে তের এক হাত নিজের হাতের মুঠো নিয়ে বাসার ভিতরে প্রবেশ করতে লাগলো। জাঙ্কুকের এহেন কাজে তে চোখ বড় বড় করে কিছু বলতে যাবে, তখনই লিভিং রুমে জীবন পরিবারের সবাই এমনকি ইউনা বেগমকে দেখে চোখ কপালে উঠে গেল। তে চট করে চাইলো জাঙ্কুকের হাতের মুঠোয় থাকা ওর হাতের দিকে। সবাই ওদের এভাবে দেখছে ভাবতেই তে চোখ এবার কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। তে চট জলদি জাঙ্কুকের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টায় মুচড়ামুচি করতে লাগলো, কিন্তু জাঙ্কুক ছাড়লো না। তা দেখে তে অসহায় চোখে সবার দিকে একবার তাকিয়ে ফিসফিস করে জাঙ্কুকের উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, অসভ্য বেয়াদব লোক, হাত ছাড়ুন বলছি। ভালোভাবে বললে ছেড়ে দিতাম, বাট এইবার ছাড়ছি না। এই বলে আরো শক্ত করে হাত চেপে ধরলো। যেহুপ সবে ওপর থেকে নামছিল অফিসে যাবে বলে, তখন চোখ সামনে যেতেই জাঙ্কুকের হাতের মুঠোয় তের হাত থেকে হঠাৎ বুকের ভেতর ধক করে উঠল। কম্পিত হলো পা জোড়া। যেহুপ অবিশ্বাস্য চোখে অস্থির চিত্তে জাঙ্কুক আর তের হাতের দিকে তাকিয়ে রইল। গতকাল ইয়ুঙ্গির জ্ঞান হারানোর পরে ওকে বাসায় দিয়ে এসে যেহুপ চলে এসেছিল। হুট করে ইয়ুঙ্গির বলা কথায় যেহুপ ঘোরের মাঝে হারিয়ে গিয়েছিল। ঘোরের মাঝে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে জাঙ্কুকের বিয়ে নিয়ে সবার মাঝে কিছু একটা বলতে শুনেছিল, কিন্তু ইয়ুঙ্গির ঘোর কাটাতে না পেরে কোনো কথা কানে না তুলে সেই যে রুমে গিয়ে দরজা আটকেছিল আর মাত্র বের হয়েছে। বের হয়ে এমন কিছু দেখে যেহুপ না চাইতেও বুকের ভিতর কেমন ব্যথা করছে। তাহলে জাঙ্কুক তেকে বিয়ে করছে? ভাবতেই যেহুপ চমকে তের মুখের দিকে তাকালো।
কাল ইয়ঙ্গের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলা কথাগুলো গভীরভাবে দাগ কেটেছে জেহুপের বুকে। মেয়েটা সবসময় সাদামাটা খুব নরম মনের অধিকারী, তাই সবসময় ইয়ঙ্গিকে ওর কাছে ভালো লাগতো, বাট সেটা বোন হিসাবে। উজ্জ্বল ফর্সা মেয়েটা চেয়েও কম সুন্দর হলেও এই মায়াবী কান্নারত মুখ যারা গভীরভাবে জেহুপের মনে দাগ কেটে জানান দিয়েছিল কতটা ভালোবাসে ওকে। নরম হৃদয়ের অধিকারী মেয়েটার হৃদয় নিংড়ানো ভালোবাসার গভীরতা দেখে জেহুপ ঘড়ির মাঝে চলে গিয়েছিল ওর কী করা উচিত সেটা ভেবে। মন বলছে তুই তো তেকে ভালোবাসিস, আর মস্তিষ্ক বলছে ওই নরম হৃদয়ের অধিকারী মেয়েটাকে এভাবে ভেঙে ঘুরিয়ে দিস না, মেয়েটা নিঃস্ব হয়ে যাবে। এই নিয়ে জেহুপ ঘোরের মাঝে আটকে পড়েছিল কি করবে সেটা ভেবে। তের সাথে কয়েক মাসের পরিচয় হলেও জেহুপ নিজের অজান্তেই তেকে ভালোবেসে ফেলেছে। জীবনের প্রথম ভালোবাসাটা একটু বেশি গভীর হয়, সেই ভালোবাসাটা পূর্ণতা না পেলেও হৃদয়ের এক কোণায় প্রথম ভালোবাসাটা থেকে যায়। হুট করে জেহুপের বুকের ভেতর চিনচিনে ব্যথা উঠতে লাগলো। জাঙ্কুক যেহেতু একবার বলেছে তেকে বিয়ে করবে, তাহলে দুনিয়ার কারোর সাধ্য নেই সেই বিয়ে আটকানোর। যাকে ভালোবেসেছে তাকে নিজের ভাইয়ের বউ রূপে দেখতে হবে ভাবতেই জেহুপের হাত পা ঠান্ডা হয়ে আসলো। বুকের ভিতরে তীব্র ব্যথা অনুভব করতেই জেহুপের চোখের সামনে ভেসে উঠল ইয়ঙ্গির ব্যথার্থ মুখশ্রী। ওর মতো কি ওই মেয়েটারও কাল এইভাবে কষ্ট হয়েছে? ভাবতেই জেহুপ গভীরভাবে উপলব্ধি করতে পারলো একপাক্ষিক ভালোবাসাটা আসলে কতটা যন্ত্রণার। সেখানে ওই মেয়েটা ওকে 1 বছর যাবৎ একপাক্ষিক ভালোবেসে এভাবে পড়েছে। সবার দৃষ্টি জাঙ্কুক তের হাতের দিকে দেখে তে এবার অসহায় কণ্ঠে জাঙ্কুককে বলে উঠল, প্লিজ ছাড়ুন না হাতটা। তের এমন আকুতিতে জাঙ্কুক বাঁকা হেসে হাত ছেড়ে দিয়ে সোফায় বসে থাকা সিউজনের পাশে ধপ করে বসে পড়লো। জাঙ্কুক বসতেই সিউজন চোখ ছোট ছোট করে বলল, ভাতিজা তো দেখছি পুরাই ফাস্ট। অফকোর্স জিয়ন জাঙ্কুক অলওয়েজ সব কিছুতেই ফাস্ট, ভাব নিয়ে বলল জাঙ্কুক। এদিকে তে অস্বস্তিতে ঘাট হয়ে দাঁড়িয়ে আছে। সবার এমন রিয়েকশন দেখে মেয়েটা কি করবে বুঝে উঠতে পারলো না। আর ওর মাই বা এখানে কেন? এমন হাজারো ভাবনার মাঝে উপস্থিত সবাই হু হু করে হেসে উঠলো। সবার এমন হাসিতে তে আরও অস্বস্তিতে পড়ে গেল। তখন জিন বেগম বসা থেকে উঠে তের কাছে এগিয়ে সে তের থুতনিতে হাত রেখে বলল, লুকিয়ে লুকিয়ে প্রেম না করে আমাদের জানালেও তো পারতি। আমরা কি সিনেমার মতো ভিলেন নাকি যে তোদের মানব না? তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে ভেবে রেখেছিলাম এই সোনার টুকরো চাঁদকে আমার আরও একটা মেয়ে করে বাসায় তুলব, কিন্তু ভয়ই ছিলাম আমার ছেলেটা আদৌ বিয়ে করতে রাজি হবে কিনা। কিন্তু এখন দেখছি সে আমাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। জিন বেগমের কথাগুলো কর্ণগোচর হতেই তের মাথা চক্কর কেটে উঠল। কি বলছে কি উনি? কিছুই যেন তের মাথায় ঢুকলো না। তে বিস্ময়ে কিন কর্তব্য বিমূঢ় হয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মানে? আশা কাটা চামচের মাথায় একটা মিষ্টি এনে সেটা তের মুখে পড়ে দিয়ে বলল, আর মানে মানে করা লাগবে না হবু ভাবি, আমরা সবাই জেনে গেছি তোমার আর ভাইয়ের রিলেশনের কথা। তাই আর দেরি কিসের? আজকেই তোমায় আমাদের রাজা জাঙ্কুক ভাইয়ের রানী করার ব্যবস্থা করে ফেলেছি। আশার কথায় তে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। কিছু তো একটা মিস্টেক হয়েছে ভাবতেই তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুকের ঠোঁটের কোণে লেগে থাকা বাঁকা হাসি দেখে বুঝতে বাকি রইল না এসব কার কাজ। জাঙ্কুকের এমন কাজে তে হোঁচট খেলো। তে সবাইকে যেই বলতে যাবে এগুলো সব মিথ্যা, তখন খেয়াল হলো ওর মুখ ভর্তি মিষ্টি, যেটা আশা মুখে পড়ে দিয়েছিল একটু আগে। তের কাছে হুট করে মিষ্টিটা নিম পাতার মতো তেতো লাগলো, সেই সাথে জ্বলে উঠলো পুরো শরীর জাঙ্কুকের এরকম কাজ দেখে। তে তড়িঘড়ি করে না চিবিয়ে মিষ্টিটা গিলে নিল, কিন্তু এতে বাজলো আরেক বিপত্তি। আস্ত মিষ্টি গলায় আটকে কাশি উঠে গেল। জিন বেগম তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানি নিয়ে তের কাছে এগিয়ে দিতে তে ঢকঢক করে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে বড় বড় করে কয়েকবার দম নিয়ে বলতে লাগলো, আমার কথা। পথিমধ্যে থামিয়ে দিয়ে জিন বেগম থেকে সোফায় বসিয়ে দিয়ে বলল, কোনো কথা শোনা লাগবে না, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছো, এবার চুপচাপ বসো। এই বলে জিসু বেগমের থেকে একটা বাক্স নিয়ে সেটার ভিতর থেকে আংটি বের করে তের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। জিন বেগমের কাছে তে চমকে বলে উঠল, এ কি করছেন আন্টি? আমার একমাত্র ছেলের বউকে স্বর্ণালঙ্কার পরাবো না তা কি হয় নাকি? এই বলে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে গলায় চেন পরিয়ে দিল। সবার এমন কাজে তে এবার জ্ঞান হারানোর মতো অবস্থা। তে এবার হতাশ হয়ে মায়ের দিকে তাকাতেই ইউনা বেগমকেও সবার মতো স্বাভাবিক দেখে মাথা চক্কর কেটে উঠল। সিম্পল লাল টুকটুকে শাড়ি পরে স্তব্ধ হয়ে বসে আছে তে। একটু আগেই আশা ধরি বেঁধে নিয়ে এসে ওকে শাড়ি পরে সাজিয়ে দিল। অবাক করার বিষয় ওর কথা কেউ শুনলই না, সবাই ওর কথা এক প্রকার এড়িয়ে গিয়েছে। তে বুঝে উঠতে পারলো না কেউ ওর কোনো কথা কেন শুনতে যাচ্ছে না। কি এমন কথা জাঙ্কুক সবাইকে বলেছে যার জন্য সবাই এমন বিস্ময়কর বিহেভিয়ার করছে? আশা তেকে সাজিয়ে যাওয়ার পর বেডের উপরে আনমনা হয়ে বসে থাকা ইউনা বেগমের দিকে তাকিয়ে তে ঠোঁট উল্টে বলে উঠল, আম্মু তুমি অন্তত আমার কথাটা এবারও থেকে পথিমধ্যে থামিয়ে দিয়ে ইউনা বেগম গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখন এক্সকিউজ দিয়ে লাভ নেই। জাঙ্কুককে পছন্দ করো সেটা আমাকে জানালে কি আমি বাধা হয়ে দাঁড়াতাম? আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছো কখনো বলতে পারবে সেই জিনিসটা আমি তোমাকে দেইনি? জাঙ্কুক ছেলে হিসাবে খুবই ভালো, আমার থেকে সব লুকানোর জন্য রাগ করলেও জীবনে
সঠিক কাউকে বেছে নিয়েছো, এই জন্য সেই রাগটা এখন নেই। তাই আমার রাগ ভাঙানোর জন্য এক্সকিউজ দেওয়ার প্রয়োজন নেই। তুমি বসো, আমি একটু আসছি। এই বলে ইউনা বেগমও রুম ত্যাগ করলো। তের এবার সত্যিই মনে হচ্ছে সবাই ইচ্ছে করে ওকে এভাবে এড়িয়ে যাচ্ছে। কেন এমন করছে সবাই, কি করবে এখন, এই ভাবতেই তে রুমের ভিতরে পায়চারি করতে লাগলো কোনো একটা উপায় বের করার জন্য। তের পায়চারির মধ্যে হঠাৎ জাঙ্কুক রুমে এসে দরজা বন্ধ করে দিল। এই টাইমে জাঙ্কুককে দেখে তে জ্বলে উঠে তেরে এসে জাঙ্কুকের কাছে গিয়ে বলে উঠলো, সবাইকে আপনি কি বলেছেন? কেউ আমার কথা কেন শুনছে না? কেন আমাকে এভাবে বিয়ে করতে চাচ্ছেন? কি মতলব আপনার? সত্যি করে বলুন, আর না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বলুন, কেন বিয়ে করছেন আমায়? ভালোবাসি তাই। জাঙ্কুকের মুখে ভালোবাসি শব্দটা শুনে স্তব্ধ হয়ে গেল তে। পরক্ষণে নিজেকে সামলেতে আচমকা জাঙ্কুকের কলার টেনে ধরে দাঁত কটমট করে বলে উঠল, আপনার মতো গুন্ডাকে আমি কখনো বিয়ে করব না। আমার মতো গুন্ডাকে বিয়ে তো করবেই, সাথে এই গুন্ডার বাচ্চার মাও হবে। জাঙ্কুকের এমন কথায় তে রাগে দাঁত কটমট করে বলে উঠল, কোনো দিনও না, আমি এখনই সবাইকে বলে দেব সব সত্যি কথা। জাঙ্কুক বাঁকা হেসে কলার টেনে ধরে রাখা তের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভ্রু নাচিয়ে বলল, এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত কিছুই বলতে পারলে না, তা এখন কিভাবে বলবে? কি বলেছেন সবাইকে? কেউ আমার কোনো কথা কেন শুনছে না? তা আমি কি করে জানবো? সবাইকে জিজ্ঞাসা করো গিয়ে। একদম নাটক করবেন না। সবাইকে কি বলেছেন বলুন। বলেছি বাসাটা সবসময় নীরব থাকে, একটা জল্লাদ মেয়ে আনা দরকার সবার সাথে ঝগড়া করার জন্য। এখন সবাই তোমাকে সিলেক্ট করেছে, আমি জানি নাকি তোমাকে সবাই কেন সিলেক্ট করেছে। চাকুকের এমন কথাই তে চোখ মুখ কুচকে ফেললো। বুঝতে পারলো এর দ্বারা কিছু জানা সম্ভব না, যা করার ওর একাই করতে হবে। কিন্তু করবেটা কি? কেউ তো ওর কোনো কথাই শুনছে না। এবার তের মন চাচ্ছে হাত পা ছড়িয়ে ছেটে কান্না করতে, কেউ ওকে বুঝছে না, এমনকি ওর মাও। ভাবতেই মায়ের প্রতি এক আকাশ অভিমান জমলো তের মনে। তেকে এমন চুপ হয়ে যেতে দেখে জাঙ্কুক শান্ত চোখে তেকে অবলোকন করে শান্ত গলায় বলল, লিসেন, যা হচ্ছে তা হতে দাও। শুধু এইটুকু জেনে রাখো, যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে। আজ হোক বা 2 দিন পর হোক, আমাকেই তোমার বিয়ে করা লাগবে। তাই কোনো ঝামেলা না করে যা হচ্ছে চুপচাপ মেনে নাও। তুমি যত যাই চেষ্টা করো না কেন, কেউ তোমার কোনো কথা শুনবে না। জাঙ্কুকের কথা নীরবে শ্রবণ করলো তে, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। বুঝতে পারলো এখন কোনো কিছু করলেও লাভ হবে না। ব্যর্থ হয়ে তে হাল ছেড়ে দিল। যা হচ্ছে হতে দিল, ছেড়ে দিল সবকিছু ভাগ্যের উপরে। সবশেষে দিন কবুল বলে নিজেকে লিখে দিল জীবন জাঙ্কুকের নামে। বিয়ে সম্পন্ন হতেই থেকে জাঙ্কুকের রুমে নিয়ে গেল। ও একটু একা থাকতে চাই বলেই সপ্তাহবিহীন দরজা রাখে ঢুলোমুলো পায়ে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ভেতরে নিজের প্রতিবিম্বর দিকে তাকাতেই জলজল করে উঠল নাকফুল, যেটা বিয়ের আগে ওকে পরানো হয়েছে। তে কাঁপা কাঁপা হাতে নাকফুলের উপরে হাত বোলালো। ক্রমশ বুক ভারী হয়ে এসেছে, চোখে ফুটে উঠেছে অশ্রুকণা। ও এখন বিবাহিত, আজ থেকে ঠাঁই হয়ে গেল নতুন ঠিকানায়। মাকে ছাড়া এই নতুন ঠিকানায় কিভাবে থাকবে ভাবতেই তের দম আটকে আসলো। ওর তো নতুন ঠিকানা হয়েছে, যেখানে ওর সবাই আছে, কিন্তু ওর মায়ের, তার তো কেউ নেই এই পৃথিবীতে ও ছাড়া। ওকে ছাড়া ওর মা কিভাবে বাঁচবে? ও তো জানে ওকে ছাড়া ওর মা একটা মুহূর্তও থাকতে পারে না। মায়ের কথা ভেবে মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠল তে। দম বন্ধকর যন্ত্রণায় কাতরে উঠল পুরো শরীর। এভাবে কত সময় পেরিয়ে গেল তের জানা নেই। হঠাৎ দরজায় টুকটুক শব্দ হতেই তে দ্রুত চোখে পানি মুছে ফেলল। তখন দরজার ওপারে ইউনা বেগমের কণ্ঠস্বর শুনে তে চোখ জোড়া আবার ভিজে উঠল। তে কাঁপা কাঁপা পায়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মায়ের শুকনো মুখশ্রী দেখে হু হু করে কেঁদে উঠল তের মন। তে আচমকা ইউনা বেগমকে জড়িয়ে ধরে ঢুকে কেঁদে উঠল। মেয়ের এমন কান্নায় ইউনা বেগমের চোখও পানিতে টলমল করে উঠল। কলিজা টুকরো মেয়েটাকে আজ এখানে রেখে চলে যেতে হবে ভাবতেই কলিজা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মেয়েটাকে আঁকড়ে ধরে এতটা বছর বেঁচে ছিল, আজকের পর থেকে তার এই কলিজাটাকে ছাড়া থাকতে হবে ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে। মন চাইছে চিৎকার করে বলতে, আমার কলিজাটাকে আমি আমার সাথে করে নিয়ে যাই, কিন্তু বলতে পারলো না। তের কান্নার ব্যাগ ধীরে ধীরে বাড়তে লাগলো। তা দেখে ইউনা বেগমের কষ্ট লাগলেও নিজেকে সামলে তের আড়ালে নিজের চোখের পানি অতি সন্তর্পণে মুছে নিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, কান্না করছো কেন? মা সবসময় তোমার সাথে আছি, কান্না থামাও। প্রতিটি মেয়েরই এক না এক সময় নতুন ঠিকানা হয়, সেটাই আপন করে নিতে হয় মামনি। এখানে কেউ তোমার বড় না, সবাই তোমার আপন। জিন তোমার শাশুড়ি না, ও তোমার আরো একটা মা। আর আমি তো আছি। আগে তোমার একটা মা ছিল, এখন 2টা মা হয়েছে। দেখেছো তোমার ভালোবাসার দ্বিগুণ হয়ে গিয়েছে এবার। সেই সাথে পাচ্ছ নামজন ভাইয়ের মতো একটা বাবা। তুমি বাবা হারা, বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষার কাঙ্গাল। দেখবে নামজন ভাই সুস্থ হলে তোমার কত ভালো বাবা হয়ে ওঠে। এখন থেকে তুমি পরিপূর্ণ জাঙ্কুকের মতো স্বামী পেয়েছো, যে সব সময় তোমাকে আগলে রাখবে। আর কান্না না, এখন থেকে তোমার নতুন জীবন শুরু। নতুন জীবনে সুখী হও মা, সব সময় দোয়া করি।
আমার কিচ্ছু চাই না আম্মু, আমি শুধু তোমাকে চাই, আমাকে তোমার সাথে নিয়ে চলো না আম্মু। কান্নায় ভেঙে পড়ে হাজারি করে বলে উঠল তে। ইউনা বেগম তের চোখের পানি মুছে দিতে দিতে ধেয়ে আসা গলায় বলল, বোকা মেয়ে আমার, এটা এখন থেকে তোমার সংসার, নিজের সংসার ফেলে চলে গেলে হবে? মাকে ছেড়ে সারা জীবন তো আর এখানে থাকবে না। তোমার যখন মন চাইবে মায়ের কাছে চলে যাবা, মা সবসময় আছে তোমার জন্য। আজ রাতটা এখানে থাকো, কাল সকালে জাগুক তোমায় নিয়ে যাবে আমার কাছে। সোনা মেয়ে আমার, কান্না করে না, তুমি তো আমার স্ট্রং মেয়ে, নিজেকে শক্ত করো। মায়ের কথায় তে এবার হেঁচকি তুলে কান্না করে ইউনা বেগমের দুই গালে হাত রেখে বলল, কিভাবে থাকবো তোমায় ছাড়া আম্মু? আমাকে এখানে ভালোবাসার মানুষের অভাব হবে না, কিন্তু তোমায় কে ভালোবাসবে আম্মু? আমি ছাড়া যে তোমার এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি কিভাবে থাকবে আম্মু? থেকে যাও না আমার সাথে এখানে। ইউনা বেগম তের হাত মুঠো নিয়ে হাতে চুমু খেয়ে বলল, আমাকে নিয়ে টেনশন করো না, আমার এক মেয়ে এখানে রেখে গেলে কি হবে, আমার আরেক মেয়ে আছে তো। জিমিনের সাথে একটু আগে কথা হলো, ও হোস্টেল থেকে আমার ওখানে চলে যাবে, এখন থেকে আমার সাথে থাকবে ও। মা একা থাকবো না, একদম টেনশন করবা না, কাল তো মায়ের কাছে যাচ্ছই তুমি। এমন আরো অনেক বুঝ দিয়ে ইউনা বেগম থেকে শান্ত করে সবার থেকে বিদায় নিয়ে জাঙ্গুকের সাথে বেরিয়ে পড়লো। জাঙ্গুক পৌঁছে দিয়ে আসবে। এত বুঝের পরও মেয়েটা তার যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছে। তারও তো কষ্ট কম হচ্ছে না, কলিজার টুকটাকে এখানে রেখে যেতে তার কলিজাটাও পড়ে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিল, প্রকাশ করলো না নিজের দুর্বলতা কারোর সামনে। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, অনেকটা সময় হলো, রাত বাজে এখন প্রায় 8টা। জেহুব আনমনে গাড়ি নিয়ে এসে থামলো মিন বাড়ির সামনে। জেহুব গাড়ির জানালা বেদ করে সেকেন্ড ফ্লোরে ব্যালকনির দিকে তাকালো, সাথে সাথে বুকের ভেতর মোচড় মেরে উঠলো। কতগুলো বিকেল বিভিন্ন অজুহাত দিয়ে অফিস থেকে এসে লুকিয়ে চড়িয়ে বারান্দায় বসে থাকা তেকে দেখেছে। আর দেখা হবে না লুকিয়ে, এখন থেকে সব সময় চোখের সামনে থাকবে, কিন্তু কখনো চোখ তুলে দেখার সাথে হবে না, শত হলেও বড় ভাইয়ের বউ। এখন তে কথাগুলো ভেবে জেহুব দুর্বল চিত্তে হাসলো। ঢোকের সাথে নিজের কষ্টগুলো গিলে নিতে চাইলো, কিন্তু এত সহজে যদি কষ্ট গিলে নেওয়া যেত তাহলে কি মানুষ দিনের পর দিন দুঃখে দুঃখে মরতো? জোব সেকেন্ড ফ্লোর থেকে চোখ সরিয়ে তাকালো 6 ফ্লোরে। চোখের সামনে ভেসে উঠলো ইয়ঙ্গির আর্তনাদ। জোব জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজে ইয়ঙ্গির নাম্বারে কল করলো। সব সময়ের মতো এবারের প্রথম কলে ফোন রিসিভ হলো, কিন্তু সব সময় ফোন রিসিভ করে অস্থির চিত্তে হ্যালো বলে ওঠা মেয়েটা আজ নীরব। গভীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না ওপাশ থেকে। তখন জোব ধীর গলায় শুধালো, একটু নিচে আসতে পারবি? সারাদিন পর জেহুবের কণ্ঠস্বর শুনে ইয়ঙ্গির চোখ জোড়া ভিজে উঠতে লাগলো। কাল জ্ঞান হারাবার পর থেকে যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গিয়েছে মেয়েটা। জানে কাঙ্ক্ষিত মানুষটা অন্য কাউকে ভালোবাসে, তবুও পিপাসাত্মক কাকের মতো অপেক্ষা করেছে মানুষটার সাথে একটু কথা বলার আকাঙ্ক্ষায়। আসতে পারবি? ফের জেহুবের প্রশ্নে ইয়ঙ্গি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করে ছোট করে হ্যাঁ বলে ওঠে। ফোন কাটতে নিলে জেহুব বলে উঠল, শোন। ইয়ঙ্গি আবারও কান্না আটকে ছোট করে বলে উঠল, আন্টিকে বলে আসিস, ফিরতে একটু লেট হবে, একটা জায়গায় যাব। জবের কথায় ইয়ঙ্গি সম্মতি দিয়ে ইয়ঞ্জন বেগমের থেকে অনুমতি নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসলো। অন্য সময় হলে এক ছোটে হুমড়ি খেয়ে নিচে নেমে যেত, কিন্তু আজ নেই কোনো তারা। উল্টো সামনে যত এগোচ্ছে বুক তত ভারী হচ্ছে, ক্রমশ কান্নাগুলো দলা পাকিয়ে উপচে পড়তে যাচ্ছে। ইয়ঙ্গি ধীর পায়ে গেট পেরিয়ে বাইরে আসতে জানালা বেদ করে জবের মুখশ্রীর দিকে চোখ যেতেই হঠাৎ বুকের ভেতর ছ্যাদ করে উঠল। নির্জন কোলাহলবিহীন রাস্তার পাশে ছোট একটা বেঞ্চিতে পাশাপাশি বসা জেহুব আর ইয়ঙ্গি। কারোর মুখে নেই কোনো কথা। ইয়ঙ্গি আর চোখে বারবার ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় জেহুবের দিকে তাকাচ্ছে। হুট করে জেহুবকে এমন বিধ্বস্ত লাগছে কেন ভাবতেই ইয়ঙ্গির বুকের ভেতর মোচড় মেরে উঠছে। কালকের ঘোরের মাঝে বলে ফেলা কথাগুলোর জন্য কি তার এই অবস্থা? ভাবতেই ইয়ঙ্গি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে নীরবতা ভেঙে বলে উঠল, জেহুব ভাই, কালকের কথাগুলোর জন্য আমি দুঃখিত। ঘোরের মাঝে কি বলতে কি বলেছি আমি নিজেও জানি না। কাল ঘোরের মাঝে কথাগুলো না বললে কি সারা জীবনের জন্য নিজের অনুভূতি লুকিয়ে রাখতে? জেহুবের প্রশ্নে ইয়ঙ্গি চুপ হয়ে গেল। কি জবাব দেবে এই প্রশ্নের? ইয়ঙ্গিকে চুপ হয়ে যেতে দেখে জেহুব অন্ধকার আকাশে তাকিয়ে ম্লান হেসে বলল, আজ জাঙ্কুক ভাইয়ের সাথে তের বিয়ে হয়ে গেছে জানিস? জেহুবের কথাটা কর্ণগোচর হতেই বিনা মেঘে বজ্রপাতের ন্যায় বাজতে লাগলো ইয়ঙ্গির কানে। ইয়ঙ্গি মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি? যেটা শুনেছিস সেটাই। আগে থেকে জানতি ওরা একে অপরকে ভালোবাসে? ইয়ঙ্গি এবার আরো চমকালো। ওদের জানা মতে তো তে জাঙ্কুককে ভালোবাসে না, তাহলে জেহুব কেন বলছে দুজন একে অপরকে ভালোবাসে? এমন ঘোর পেঁচানো কথায় ইয়ঙ্গি কি জবাব দেবে তাৎক্ষণিক খুঁজে পেল না। ইয়ঙ্গি নড়ে চড়ে বসে তাকালো জেহুবের ব্যথার্ত মুখের দিকে। শত হলেও তো এই লোকটা তেকে ভালোবাসে। এক পাকিক ভালোবাসা মানুষকে কতটা পোড়ায় তা ওর চেয়ে ভালো আর কে জানে।
ইয়ঙ্গি জেহুবকে প্রশ্নবিদ্ধ চোখে ওদিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে উপর নিচে দোলালো। তা দেখে জেহুব গম্ভীর কণ্ঠে বলল, আগে কেন বললি না কথাটা আমায়? জেহুবের এমন প্রশ্নে ইয়ঙ্গি থতমত খেয়ে বলে উঠল, তুমি কখনো জিজ্ঞাসা করেছো কি বলতে ভাবি? তা বলবি কেন, পারবি তো সব কিছু নিজের মনের ভেতর লুকিয়ে রাখতে স্টুপিড। ইয়ঙ্গি চোখ ছোট ছোট করে বলল, শোকের কারণে পাগল হয়ে গেছো? আজব, কিছু না জিজ্ঞাসা করলে আমি কি বলতাম? আমার মাথা বলতি। জেহুবকে এমন উল্টাপাল্টা বকতে দেখে ইয়ঙ্গি পূর্ণ দৃষ্টিতে জেহুবের দিকে তাকিয়ে বলল, বেশি কষ্ট হচ্ছে? না, মজা লাগছে। যাকে ভালোবেসেছি এখন তাকে ভাবি ডাকতে হবে। ইয়ঙ্গি, আমি কি করব বুঝতে পারছি না। তে আমার প্রথম অনুভূতি হলেও এখন ও আমার বড় ভাইয়ের বউ। আমার খুব অস্বস্তি হচ্ছে, কি করে ওর সামনে দাঁড়াবো? জেহুবের অস্বস্তি টের পেয়ে ইয়ঙ্গি ছোট করে বলল, এত চাপ নিও না, তে তো জানে না আর বিষয়টা। তুই জানিস, এখানেই তো ভয়। তোর যেই ঠোঁট পাতলা, পেটের সব কথা সবার কানে না পৌঁছানো পর্যন্ত তোর পেটের ভাত হজম হয় না। এই কথা যদি ভুলেও তের কানে যায় তাহলে তোর খবর আছে। ইয়ঙ্গি ঠোঁট উল্টে বলল, এই কথা সত্যিই বলবো না। সত্যি বলছিস তো? একদম সত্যি। এই যে তোমাকে ছুঁয়ে বললাম। এই বলে ইয়ঙ্গি অনামিকা আঙ্গুল দিয়ে জেহুবের হাতে গুঁতা মারার মতো করে ছুঁয়ে দিল। ইয়ঙ্গির এমন বাচ্চা সুলভ আচরণে জেহুব চোখ ছোট ছোট করে বলল, এখনো বড় হলি না। জেহুবকে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইয়ঙ্গি। কাল ঘোরের মাঝে সব বলে দিয়েছিল। ভাবতেই অস্বস্তিতে ঘাট হয়েছিল, কিভাবে জেহুবের সাথে কথা বলবে ভাবতেও কেমন অবাক লাগছে। পাশাপাশি দুটি মানব বসা, যারা দুজনেই ব্রোকেন, কিন্তু চাপা কষ্টগুলো নিজেদের মাঝে চাপা রেখে স্বাভাবিকভাবে কথা বলছে। রাত 12টার দিকে বাসায় ফিরল জাঙ্কুক। ইউনা বেগমকে পৌঁছে দিয়ে হসপিটালে বাবার কাছে যায়। নামজুনের কাছে সেহুন আর সিউজন ছিল, তাই জাঙ্কুক যেতেই তারা জাঙ্কুককে আর আজ থাকতে না দিয়ে বাসায় পাঠিয়ে দিল। নামজুন সাহেবের দেখাশোনা করে জাঙ্কুক বাসায় ফিরে নিজের রুমে প্রবেশ করতে দেখল তে গুটিসুটি হয়ে বেডের এক কোণে ঘুমিয়ে আছে। এখনো শরীরে সাথে লেপটে আছে লাল শাড়ি। মুখের সাজগোজ তুলে ফেললেও শাড়িটা পাল্টানো হয়নি। ফর্সা শরীরে লাল শাড়িটা একটু বেশি বানিয়েছে। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে এগিয়ে গেল। নীরবে অবলোকন করলো ঘুমন্ত মুখোশটিকে। নাকের ডগা সহ দুই গাল লাল হয়ে আছে। ঘন ভেজা চোখের পাপড়ি, এখনো চোখের কোটরে পানি জমা হয়েছে। বুঝতে পারলো মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক গভীরভাবে তেকে পর্যবেক্ষণ করে ধীর গলায় বলল, কাউকে কান্নার পর এতটাই স্নিগ্ধ লাগে সেটা তোমায় না দেখলে জানতেই পারতাম না, জানাই হতো না আমার। এই বলে তের চোখের কোটরে জমা হয়ে থাকা পানি আঙ্গুল দিয়ে মুছে দিয়ে আলতো করে তের মাথায় হাত বলিয়ে দিয়ে বলল, ক্ষণিকের কষ্ট দিয়েছি, কিন্তু এর বিনিময়ে পৃথিবীর সবটুকু সুখ তোমায় এনে দেব, প্রমিস শুভ্রপরি। এই বলে জাঙ্কুক তে থেকে সরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। জাঙ্কুক নিচে নামতেই জিন বেগম জাঙ্কুককে খাবার বেড়ে দিল। জাঙ্কুক চুপচাপ খাবার মুখে দিতে গিয়ে একটু মনে করে জিন বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ও খেয়েছে? জাঙ্কুকের প্রশ্নে জিন বেগম হতাশ শ্বাস ফেলে বলল, খায়নি। ইউনার জন্য কান্না করেই যাচ্ছে মেয়েটা। জোর করেও এক ঢোক পানি খাওয়াতে পারেনি। মায়ের কথা নীরবে শ্রবণ করে জাঙ্কুক খাবার মুখে নিতে নিতে বলল, এক প্লেট খাবার বেড়ে রেখে তুমি ঘুমাতে যাও, রাত অনেকটা হয়েছে, শরীর খারাপ করবে। যাচ্ছি, তুই খাওয়া শেষ কর। তোর বাবার কি অবস্থা এখন? আজকের ঝামেলার জন্য তো হসপিটালে যেতে পারলাম না। টেনশন নিও না বাবা, ঠিক আছে, 2-1 দিনের ভিতরে বাসায় নিয়ে আসা যাবে। সবকিছু ঠিক আছে শুনে জিন বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলের পাশে বসে রইলেন। চাকুকের খাওয়া শেষ হলে সবকিছু গোছগাছ করে ঘুমাতে গেলেন। চাকুক খাবার প্লেট নিয়ে রুমে এসে প্লেটটা টেবিলের উপর রেখে তের কাছে গেল। তে ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে ইচ্ছে করলো না ঘুম ভাঙাতে, কিন্তু কি করার, কিছু তো খেতে হবে। দুপুরেও খায়নি, এখনো না খেলে শরীর খারাপ করবে। তাই জাঙ্কুক তেকে মৃদু ধাক্কা দিয়ে ডাক দিতেই তে পিটপিট করে চোখ খুলতেই চোখের সামনে জাঙ্কুককে দেখে আচমকা তে হুমড়ি খেয়ে উঠে বসলো। উঠে বসে রুমের চারপাশে চোখ বোলাতে লাগলো। জাঙ্কুক কিভাবে রুমে এসেছে, কিন্তু রুমে চোখ বোলাতেই খেয়াল হলো এটা জাঙ্কুকেরই রুম। তখন কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। টেবিলের উপরে খাবার আছে, খেয়ে যত খুশি ঘুমাও। তে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে টেবিলের উপরে খাবার দিকে একবার অবলোকন করে ফের চোখ সরিয়ে এনে গাল ফুলিয়ে বলে উঠল, খাবো না। খাইয়ে দিতে হবে নাকি? ভ্রু নাচিয়ে বলল জাঙ্কুক। জাঙ্কুকের এমন গা ছাড়া ভাব তে শরীর জ্বলে উঠল। এই ছেলে আগেই ভালো ছিল, সব সময় গুনে গুনে কথা বলতো, যতটুকু বলতো ধমক আর থ্রেট দিত। আর সেই ছেলেকে ইদানিং এমন পটপট করে কথা বলতে দেখে তের মনে হলো এর চেয়ে আগের মতো গুনে গুনে ধমক খাওয়াই ভালো ছিল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে উঠল, আমি বলেছি খাইয়ে দিতে হবে, তো কি ইচ্ছে করেই না খেয়ে আসো, যাতে খাইয়ে দেই। আমার কিন্তু সমস্যা নেই, আমি খুব ভালো করে খাইয়ে দিতে পারি।
জাঙ্কুকের কথায় তের চোখ বড় বড় হয়ে গেল। মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন টেবিলের সবার সামনে জাঙ্কুক ওকে খাইয়ে দিয়েছিল। মুখের খাবার গিলার সুযোগটুকুও দেয়নি। একের পর এক চামচে খাবার তুলে ওর মুখে পুরে দম আটকে ফেলার মতো অবস্থা পড়েছে। আর সেই ছেলে নাকি বলে ভালো করে খাইয়ে দিতে পারে। ওকে ওয়েট, খাইয়ে দিচ্ছি। এ বলে খাবার হাতে নিতে যাবে, তার আগে তে চেঁচিয়ে না বলে হুমড়ি খেয়ে উঠে গিয়ে খাবার প্লেট নিজের হাতে নিয়ে বলে উঠল, আমি নিজেই খেতে পারবো। তের কাঁধে জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে গুড বলে বেডের উপরে যেয়ে বসলো। তেকে খাবার না খেয়ে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, খাচ্ছ না কেন? আমি আসবো ওখানে। তে দাঁত কটমট করে মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে ধীর পায়ে সোফায় যেয়ে বসে ছোট ছোট লোকমা তুলে অর্ধেক খাবার শেষ করে উঠতে যাবে, তখনই জাঙ্কুক তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, পুরো খাবার শেষ করবে, একটাও যেন না থাকে। একদম আমার মায়ের মতো শাসন করবেন না। এই পৃথিবীতে একমাত্র আম্মুই আমাকে শাসন করবে। আম্মু ব্যতীত কারো শাসন আমি তে পরোয়া করব না। বলে তে অর্ধ খাওয়া প্লেট নিয়ে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। তের যাওয়ার দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে জাঙ্কুক বলে উঠল, সবার আগে এর প্যারার রোগ সোজা করতে হবে, তারপর যা করার করব। একটু আগে কান্না করে সব ভাসিয়েছে, আর এখন যেই সেই ঘাড় তেরা জেদি মেয়ে একটা। তে নিচে নেমে কিচেনে যেয়ে এটো প্লেট ধুয়ে রেখে হাত মুছতে মুছতে উপরে উঠলো। রুমে এসে দেখলো জাঙ্কুক বেডের সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। তে রুমে এসে জাঙ্কুককে অবলোকন করে বলে উঠলো, আমি সবাই ঘুমাতে পারবো না, আমার ঘুমাতে বেশি জায়গা লাগে। তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, তা আমি কখন তোমায় বললাম সোফায় ঘুমাতে? আপনি বেডে রাজত্ব করে বসে আছেন, তো আমি কোথায় ঘুমাবো? জাঙ্কুক নিজের পাশে থাকা বিশাল আকৃতির জায়গা অবলোকন করে তের উদ্দেশ্যে বলল, পাশে যথেষ্ট জায়গা আছে। অসম্ভব, আপনার সাথে এক বেডে জীবনেও ঘুমাবো না। সোফায় যান, বেড আমাকে দিন। আমার রুম আমার বেড, আর আমাকে বলছো সোফায় ঘুমাতে? কে বলেছে আপনার রুম আপনার বেড? এখন থেকে সব কিছুতে সমান অধিকার আমার। বিয়ে করার খুব শখ তাই না? এবার বোঝেন বিয়ে করার মজা। জাঙ্কুক ঠোঁট গোল গোল করে বলল, ও আচ্ছা, যার সমস্যা সেই সোফায় যাক, আমার কোনো সমস্যা নেই। এই বলে জাঙ্কুক সোজা হয়ে শুয়ে পড়ল। জাঙ্কুকের কাছে তে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে দাঁত কটমট করে তাকিয়ে থেকে থুপতাপ পা ফেলে সেখান থেকে চলে যেতে নেবে, তখনই আচমকা পেছন থেকে হাত টান পড়লো। তে দাঁত কটমট করে ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ওকে স্মিত হেসে বেডে যাও বলে তের হাত ছেড়ে দিয়ে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে সোফায় শুয়ে পড়লো। তে ঠায় দাঁড়িয়ে রইল বেডের পাশে। জাঙ্কুক যে এত সহজে ওকে বেড দিয়ে দেবে বুঝে উঠতে পারেনি। এমনিতেই ওর শোয়ার জন্য জায়গা বেশি লাগে, সোফায় শুলে নির্ঘাত সোফা থেকে পড়ে নাক ফাটাবে। নাক ফাটানো থেকে বাঁচিয়ে জাঙ্কুক বেড দিয়ে দিলে জাঙ্কুকের প্রতি সন্তুষ্ট হলেও সেটা প্রকাশ না করে চুপচাপ বিছানায় শরীর এড়িয়ে দিল। ঘুমানোর জন্য চোখ বুজে নিতে টের পেল শরীরের ভেতর অস্বস্তি হচ্ছে। সারাদিন গোসল করা হয়নি, তার উপরে সেই দুপুর থেকে শাড়ি পরা। এখন অন্তত শাড়িটা পাল্টানো প্রয়োজন, কিন্তু জামা কাপড় পাবে কোথায়? জামা কাপড় নেই ভেবে তে হতাশ নিঃশ্বাস ছেড়ে ঘুমানোর চেষ্টা করে গেল, কিন্তু ঘুমাতে পারলো না। উল্টো শরীরে অস্বস্তি বাড়তে লাগলো। তে যখন এদিক ওদিক মুচড়ামুচড়ি করে আর না পেরে উঠে বসলো। অনেকক্ষণ যাবত তের মুচড়ামুচড়ি করা খেয়াল করে অনেকটা সময় ভাবার পরে তের অস্বস্তিতার কারণ অনুমান করে জাঙ্কুক উঠে কাবাট খুলে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নিয়ে তের পাশে রেখে বলল, আপাতত এর চেয়ে বেশি কিছু দিতে পারছি না, এটা দিয়ে ম্যানেজ করে নাও আজ রাতের জন্য, কাল যা যা প্রয়োজন কিনে নিও। তে আর চোখে একবার টি শার্ট আর ট্রাউজারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, তোয়ালে হবে? জাঙ্কুক ব্যালকনি থেকে নিজের তোয়ালে এনে তের দিকে বাড়ি দিয়ে নম্র কণ্ঠে বলল, নাও। তে জাঙ্কুকের হাত থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতেই হঠাৎ তলপেটে চিনচিন ব্যথা অনুভব করলো। অনাকাঙ্ক্ষিত কিছু টের পেতে মাথা চক্কর কেটে উঠলো তের। এমত অবস্থায় কি করবে বুঝে উঠতে পারলো না মেয়েটা। তে কি করবে না করবে ভেবে না পেয়ে চিন্তিত অবস্থায় শাওয়ার নিয়ে জাঙ্কুকের টি শার্ট পরতে নাকে ভেসে আসলো একটা সুঘ্রাণ। মাথা ভর্তি চিন্তা, জড়তা অস্বস্তি পাহাড় থাকায় এই সুঘ্রাণের উৎস খোঁজা হলো না তার। তে চেঞ্জ করে ঠাই দাঁড়িয়ে রইল। কি করবে এখন? এভাবে ওয়াশরুমে বা কতক্ষণ থাকবে ভাবতেই তে নিজের দিকে তাকাতেই আবারও অস্বস্তিতে পড়ে গেল। জাঙ্কুকের বলিষ্ঠ দেহের টি শার্টের এক কোনায় পড়ে আছে ও, তার উপরে ওড়না নেই। এভাবে বাইরে যাবে কিভাবে ভাবতেই তের গলা শুকিয়ে আসলো। এদিকে পেট ব্যথা ক্রমশ বাড়তে চলেছে। এভাবে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। অনেক ভেবেচিন্তে তে মাথা থেকে তোয়ালে খুলে সেটা গলার দুই পাশ দিয়ে সামনে এনে রেখে একরাশ অস্থিরতা নিয়ে দরজা খুলে বের হলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দে জাঙ্কুক সেদিকে তাকাতেই হঠাৎ বুকের ভিতর দুঃখ করে উঠল তার। সদ্য গোসল করে আসা মেয়েটার স্নিগ্ধতায় থমকে গেল জাঙ্কুকের হার্টবিট। ভেজা চুল বেয়ে মুক্তের মতো ফোঁটা ফোঁটা পানি চুইয়ে চুইয়ে পড়ছে ফ্লোরে। শুভ্র টি শার্টের হাতা কোণে পর্যন্ত নেমেছে।
ট্রাউজার পায়ের পাতায় যেয়ে ঠেকে ফ্লোরের সাথে গড়াগড়ি খাচ্ছে। এক কথায় ওর পোশাকের এক কোনায় পড়ে আছে তে। এমন বড় ড্রেস পরায় মেয়েটাকে জোকানের মতো লাগার কথাই ছিল, কিন্তু হলো উল্টো। এমন ড্রেস আপেও যেন তের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেল। মনে হচ্ছে এই যেন সদ্য ফুটে ওঠা স্নিগ্ধ এক কাঠগোলাপ, যার স্নিগ্ধতায় বুকের মাঝে অন্যরকম একটা শান্তি বয়ে গেল জাঙ্কুকের। জাঙ্কুককে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল তে। শুকিয়ে আসলো গলা। তে কাঁপা কাঁপা পায়ে বেডের উপরে বসে হাঁসফাঁস করতে লাগলো। পেট ব্যথা ক্রমশ বাড়ছে, তার উপরে এখন কি করবে না করবে ভাবতেই তে ঘামতে লাগলো। ঠোঁট কামড়ে ধরে ব্যথা শুয়ে নিলেও অস্বস্তিতে পুরো শরীর অবশ হয়ে এসছে। ধীরে ধীরে স্নিগ্ধ মুখে ফুটে উঠলো স্পষ্ট ব্যথার ছাপ। হঠাৎ করে তেকে এমন হাঁসফাঁস করতে দেখে জাঙ্কুকের ভ্রু গুটিয়ে গেল। জাঙ্কুক পূর্ণ দৃষ্টিতে তেকে অবলোকন করতে চোখের সামনে ভেসে উঠল তের ব্যথাটা মুখশ্রী। জাঙ্কুক চট জলদি সোফায় শোয়া থেকে উঠে বসলো, বলল, এনি প্রবলেম? জাঙ্কুকের প্রশ্নে তের অস্বস্তি আরো বেড়ে গেল। লজ্জায় মাথা নত করে কোনো উপায় না পেয়ে আমতা করে বলল, একটু আশা আপুকে ডেকে দিবেন? এত রাতে আশাকে ডাকতে বলায় আশ্চর্য বনে গেল জাঙ্কুক। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকালেই খেয়াল হলো তে এক হাত পেটে চেপে আছে। সাথে সাথে জাঙ্কুকের মস্তিষ্ক সচল হলো। জাঙ্কুক হাত থেকে চোখ সরিয়ে তের মুখের দিকে তাকাতেই জাঙ্কুক তের ব্যথার্ত মুখ থেকে বুঝতে সক্ষম হলো আসলে প্রবলেম কোথায়। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে এনে তাকালো ফোনের দিকে। রাত বাজে প্রায় 1টা। এই সময় ফার্মেসি খোলা পাওয়াটা দুঃখসাধ্য। তাও জাঙ্কুক কোনো কথা না বলে উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওয়ালেটটা নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, আশাকে ডাকার প্রয়োজন নেই, আমি আসছি। জাঙ্কুক যেতেই দিয়ে অস্বস্তি আরও বেড়ে গেল কয়েক গুণ। কিছু না বললেও লোকটা যে সব ধরে ফেলেছে বুঝতেই লজ্জায় তের কান থেকে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। এমন বাজে একটা সিচুয়েশনে পড়ে মেয়েটার অবস্থা শোচনীয়। আরেকদিকে পেট ব্যথায় বারবার নিঃশ্বাস আটকে আসছে। তে চোখ মুখ খিচে ঠোঁট কামড়ে ধরে ব্যথা সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেল। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক বাসায় ফিরল। এত রাতে কাছের সব ফার্মেসি বন্ধ ছিল, তাই ফিরতে একটু দেরি হলো। জাঙ্কুক হাতে একটা প্যাকেট নিয়ে রুমে প্রবেশ করতেই চোখ পড়লো তে বেডের সাথে হেলান দিয়ে চোখ মুখ খিঁচে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক শব্দহীন পায়ে তের কাছে যেয়ে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, নাও। জাঙ্কুকের কণ্ঠস্বর কানে যেতেই তে চোখ তুলে তাকাতেই চোখের ইশারায় প্যাকেটটা নিতে বলল জাঙ্কুক। তে কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ব্যথার যন্ত্রণায় ভুলে গেল লজ্জা, জড়তা, অস্বস্তি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে কোনো রকমে বেডের কাছে এগিয়ে যেতে জাঙ্কুক এক গ্লাস পানি আর পেন কিলার বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ব্যথা সেরে যাবে। এই টাইমে পেন কিলারটা সত্যি খুব প্রয়োজন ছিল। তে কৃতজ্ঞতার চোখে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে ওষুধটা খেয়ে নিয়ে নীরবে শুয়ে পড়ল। তে শুতেই জাঙ্কুক রুমের লাইট নিভিয়ে দিয়ে যেই সোফায় যেতে নেবে তখনই তের হাঁপানো শব্দে বুকের ভিতর দক করে উঠল। জাঙ্কুক ফের বেডের কাছে এসে অস্থির কণ্ঠে বলে উঠল, তে কোনো সমস্যা? কান্না করছো কেন? বেশি ব্যথা করছে? অন্য কোনো সমস্যা? মাকে ডেকে দেবো? জাঙ্কুকের এত প্রশ্নেও তের থেকে কোনো উত্তর আসলো না। জাঙ্কুক ড্রিম লাইটের নীল আলোয় খেয়াল করলো তের শরীরের কম্পন। তের শরীরে অস্বাভাবিক কম্পন অবলোকন করে জাঙ্কুক তের দিকে ঝুঁকে কপালে হাত রেখে চমকে উঠল। এতটুকু সময়ের ভেতরে শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে। এদিকে তে কপালে হাতের ছোঁয়া পেতে জ্বরের ঘুরে মায়ের হাত ভেবে হাত খামচে ধরে ঠোঁট উল্টে কান্না করতে করতে বিড় করে আম্মু আম্মু বলে কিছু বলতে লাগলো। তের এমন ব্যথার্ত আর্তনাদে জাঙ্কুকের বুকের ভেতর চিনচিন করে উঠল। মেয়েটা এখন হুঁশে নেই, জ্বরের মেডিসিন খাওয়ানোর প্রয়োজন, কিন্তু এই অবস্থায় কি করে খাওয়াবে ভাবতেই জাঙ্কুক তে খামচে ধরে রাখা হাত ছুটিয়ে হিটারে পানি গরম দিয়ে ওয়াশরুম থেকে ঠান্ডা পানি এনে রুমাল ভিজে জল পড়তে দিতে লাগলো। হিটারের পানি গরম হলে জাঙ্কুক কাভার থেকে হট ওয়াটার ব্যাগ এনে সেটার ভিতরে গরম পানি ঢেলে বেডের কাছে আসতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এখন কি করবে? তে ব্যথা আর জ্বরের কারণে ছটফট করছে। মেয়েটা হুঁশে নেই, এই অবস্থায় গরম পানির ছ্যাঁক নিজে নিজে দিবে কিভাবে? তে ব্যথার্ত মুখের দিকে তাকাতেই জাঙ্কুক দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে তের পাশে বসলো। তে এখন ওর বিয়ে করা বউ, পরনারী না যে এত দ্বিধাদ্বন্দ্ব ভুগতে হবে। এখন সবার আগে প্রয়োজন ওকে সুস্থ করা। দরজায় ঠকঠক শব্দে জাঙ্কুকের ঘুম ছুটে গেল। জাঙ্কুক পিট করে চোখ খুলে দেখলো আছোয়া হয়ে পেটের সাথে হেলান দেওয়া ও। জাঙ্কুক চট করে ঘাড় ফিরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল তের ঘুমন্ত মুখশ্রী। জাঙ্কুকের দেখার মাঝে ফের দরজার করাঘাত পড়তেই জাঙ্কুক দ্রুত উঠতে নেবে, যাতে দরজায় করাঘাত শব্দে ঘুম ভেঙে না যায় তের। সারা রাত ছটফট করে ভোরের দিকে ঘুম পেয়ে পড়েছে মেয়েটা। জাঙ্কুক দরজা খোলার জন্য উঠতে নিলে দেখলো তে এখনো ওর এক হাত আঁকড়ে ধরে আছে। তা দেখে জাঙ্কুক ম্লান হেসে তের হাত আলতো করে ছাড়িয়ে দরজা খুলতেই জিন বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখলো। জাঙ্কুক দরজা খুলতে জিন বেগম স্মিত হেসে বলল, তে উঠেছে ঘুম থেকে? না, ঘুমাচ্ছে এখনো, ভেতরে আসো। জিন বেগম তাড়া দিয়ে বলল, না না, কাজ আছে আমার, এসেছি এই শাড়িটা দিয়ে যেতে।
মেয়েটা কালকে থেকে একটা শাড়ি পরে আছে, সেদিকে খেয়ালই ছিল না। ওর জন্য তো কোনো ড্রেস কেনা হয়নি, তাই আপাতত আমার শাড়িটা দিয়ে ম্যানেজ করে নিতে বল। ওদের বাসায় যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিস সব কিনে দিস। এই বলে জাঙ্কুকের হাতে শাড়ি ধরিয়ে দিয়ে তিনি চলে গেল। চিন বেগম যেতেই জাঙ্কুক ফের দরজা লাগিয়ে শাড়িটা বেডের পাশে রেখে তাকালো তেয়ের মুখশ্রী থেকে। এক রাতের ব্যবধানে মেয়েটা চোখ মুখ শুকিয়ে গেছে। জাঙ্কুক কিছুটা ঝুঁকে হাত বাড়িয়ে তেয়ের কপালে রেখে জ্বর চেক করলো। এখনো অনেকটা আছে জ্বর শরীরে। জাঙ্কুক কিছুক্ষণ তেয়ের শুকনো মুখের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে গায়ে ভালো করে কাঁথা টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ তুলে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। আজ ডিউটি নেই, কিন্তু নামজনের কাছে যেতে হবে। জাঙ্কুক আর না শুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে তেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল। জাঙ্কুককে এমন সকাল সকাল রেডি হয়ে নিচে নামতে দেখে জিন বেগম বলল, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? দেখে নিয়ে ওদের বাসায় যাবি না? ওর শরীর ভালো নেই, রাতে জ্বর এসেছে। এই অবস্থায় জার্নি করলে আরো অসুস্থ হয়ে পড়বে, সুস্থ হলে নিয়ে যাব। আমি বাবার কাছে গেলাম, টেবিলের উপরে মেডিসিন রাখা আছে, ঘুম ভাঙলে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিও। কথাগুলো বলে জাঙ্কুক যেতে নিলে জিন বেগম উদ্বিগ্ন হয়ে বলল, সে কি, মেয়েটা আবার জ্বর বাতালো কি করে? আমাকে ডাকলি না কেন? ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। চিন্তা করো না, এখন বেশি নেই জ্বর, ঠিক হয়ে যাবে, আমি আসি। এই বলে জাঙ্কুক চলে গেল। জাঙ্কুক হসপিটালে পৌঁছাতেই সিওজন হসপিটাল থেকে সোজা এসে থামলো খানবিলার সামনে। সিওজন সাহেব বাড়িটা একবার অবলোকন করে গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতে দারোয়ান ভেতরে ঢোকার জন্য বাধা দিতে যাবে, তখন সিওজনকে দেখে সেদিনের কথা মনে পড়তে শুকনো ডকিলে সুরসুর করে গেট থেকে সরে যাওয়ার জায়গা করে দিল। সেদিন জাঙ্কুকের হাতে ঘুষি খেয়ে খাড়া নাকটা ভেঙে বোঝা হয়ে গেছে, এখনো নাকের সাথে ঝুলে আছে সাদা ব্যান্ডেজ। এখন যদি বাধা দেয় তাহলে সেদিনের মতো যে আরো একটা নাক বরাবর পড়বে ভাবতে লোকটা আতঙ্কে গেট থেকে সরে দাঁড়ালো। দারোয়ান গেট থেকে সরে দাঁড়াতেই সিওজন বাঁকা হেসে ভেতরে প্রবেশ করে কলিং বেলে চাপলো। সেদিনের মতো আজও দরজা খুলে দাঁড়ালো মিসেস আইরিন। মিসেস আইরিন দরজা খুলে ভ্রু কুঁচকে তাকালো সিওজনের দিকে। আজ আবার কেন আসলো উনি বুঝে উঠতে পারলো না। সিওজন মিসেস আইরিনকে একবার পর্যবেক্ষণ করে গলা খাকানি দিয়ে বলল, ডক্টর নাহির খান বাসায় আছে? মিসেস আইরিন সেদিনের মতো প্রশ্ন না করে শুধু উপর নিচ মাথা জাগিয়ে দরজার সামনের দিকে সরে দাঁড়ালো। মিসেস আইরিন সরে দাঁড়াতেই সিওজন ভিতরে প্রবেশ করতেই দেখলো ডক্টর নাহির খান লিভিং রুমে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছে। কে এসেছে দেখার জন্য ডাক্তার নাহির খান খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই ভ্রু গুটিয়ে গেল। শক্ত হয়ে আসলো চোয়াল। নাহির খান চোয়াল শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কি চাই? আজ আবার কোন কোনটামি করার জন্য বাসায় এসেছেন? নাহির খানের শক্ত মুখের দিকে তাকিয়ে সিওজন রহস্যময় হেসে নাহির খানের অপোজিট পাশে দুপ করে বসে পায়ের উপর পা তুলে বলল, সেদিন জাঙ্কুকের আচরণের জন্য সরি বলতে এসেছি। নাহির খান সন্দিহান চোখে সিওজনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এত বোকা নিশ্চয়ই আমি নই যে সরি বলতে এসেছেন সেটা বিশ্বাস করে নেব। কোন মতলবে এখানে আবার এসেছেন সেটা বলুন, আর না হলে আমি কঠোর হতে বাধ্য হব। ভুলে যাব ডক্টর নামজন আমার পরিচিত। সবসময় শান্তশিষ্ট রূপে দেখে আসা মানুষটার এমন তীক্ষ্ণ কথা বলায় সিওজনের সন্দেহ আরো বেড়ে গেল। সবার চোখের সামনে থাকা সবচেয়ে নম্র ভদ্র স্বভাবে থাকা লোকটার আড়ালে আরো একটা রূপ আছে, সেটা তার কথার রুষ্টতায় স্পষ্ট বোঝা যাচ্ছে। একে আরো ঘেটে দেখতে হবে ভেবেই সিওজন বলল, বলতেই হবে আপনি খুব বুদ্ধিমান ব্যক্তি, আর না হলে নিজের ভেতরে আরেক রূপকে আড়াল করে সবার সামনে এতটা নম্র এতটা মহান হতে পারতেন না। সিওজনের কথায় চমকে উঠল নাহির খান। হুঁশ আসলো তার। নম্র আচরণে আড়ালে থাকা অন্য রূপে ফিরে এসেছে সে। সেদিন জাঙ্কুকের হুমকিতে আর তার ভাইকে এভাবে মারাই এখনো রক্ত টকবক করছে তার উপরে সিওজনকে বাসায় দেখে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। তাই রাগে নিজের ভয়ঙ্কর রূপ সামনে নিয়ে এসেছিল প্রায়। ভাবতেই তিনি ঘামতে লাগলো। এরা কি তার আসল রূপ এরা ধরে ফেলেছে? ভাবতেই তিনি কাঁপা স্বরে বলে উঠল, মানে? নাহির খানের চমকানো মুখশ্রী দেখে সিওজন বাঁকা হাসলো। বুঝতে পারলো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ঢিল ছুড়ছে। সিওজন গলা পরিষ্কার করে বলল, খালি মুখেই সব কথা বলবেন নাকি? আপনার বাসায় এসেছি, চা নাস্তার তো ব্যবস্থা করুন আগে। সিওজনের এমন গা ছাড়া ভাবে কথায় নাহির খানের আবারও রক্ত গরম হয়ে উঠল, কিন্তু সেটা বুঝতে না দিয়ে মিসেস আইরিনের উদ্দেশ্যে বলল, চা নাস্তা আনতে। নাহির খানের হুকুম পেয়ে মিসেস আইরিন চপ্পল পায়ে সেই স্থান ত্যাগ করলো, যেন এতক্ষণ এই হুকুমের আশাই ছিল। মিসেস আইরিন কিচেনে এসে চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে গ্লাসে চা বসিয়ে খাতা কলম নিয়ে কিছু লিখতে লাগলো। লেখার ফাঁকে বারবার এদিক ওদিক তাকাতে লাগলো কেউ দেখছে কিনা তা দেখতে। চা বানানোর পুরোটা সময় তিনি দ্রুততার সাথে একটা পেজের উপরে কিছু লিখে সেটা ছোট করে ভাঁজ করে ট্রেতে চায়ের কাপ রেখে তার নিচে কাগজটা রাখলো। এরপর তিনি লিভিং রুমে যেয়ে একটা কাপ নাহির খানের দিকে বাড়িয়ে দিতেই নাহির খান ধমকে কিছু বলতে যেও থেমে গিয়ে কাপটা হাতে নিল। সেই কাপ নিতেই মিসেস আইরিন সোফার অপোজিট পাশে যেয়ে
সিউজনের কাছে আরো একটা কাপ বাড়িয়ে দিল। সিউজন মিসেস আইরিনকে নীরবে একবার অবলোকন করে স্মিত হেসে কাপটা নিতেই মিসেস আইরিন সেখান থেকে চলে যেতেই ধীর পায়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। সিউজন পিরিচ থেকে চায়ের কাপ ওঠাতে কাপের নিচে একটা কাগজ দেখে এটা কি বলতে যেয়েও থেমে গেল। নাহিদ খানে ভ্রু কুচকে সিউজনের দিকে তাকালো। নাহিদ খানকে এভাবে তাকাতে দেখে সিউজন অতি সন্তর্পণে কাগজটা হাতের মুঠোয় নিয়ে চায়ে চুমুক দিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার ওয়াইফ খুব ভালো চা বানায়। সিউজনের শেষ উক্তিটি শুনে আটকে রাখার নিঃশ্বাস ছাড়ল মিসেস আইরিন। আরেকটু হলে ধরা পড়ে যেত ভাবতে ভদ্রমহিলার নিঃশ্বাস আটকে আসছিল। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই স্থান ত্যাগ করল। নাহিদ খান ভ্রু কুচকে শক্ত কণ্ঠে বলল, খেজুরে আলাপ রেখে যার জন্য এখানে এসেছেন সেই ব্যাপারে ক্লিয়ার করুন। সিউজন চায়ে একটা চুমুক দিয়ে সেটা টি টেবিলের উপর রেখে বসা থেকে উঠতে উঠতে বলল, বেশি কিছু না, আপনাকে শুধু সাবধানী বাণী দিতে এসেছি। নিজের ভাইকে জীবন্ত দেখতে চাইলে তাকে সামলে রাখবেন, বুঝিয়ে দিবেন। জীবন পরিবারের সাথে ফের লাগতে আসলে নিজের অস্তিত্বও খুঁজে পাবে না। এই বলে বড় বড় কদম ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল। সিউজন যেতেই একজন স্টাফ যে সবসময় মিসেস আইরিনকে নজরে রাখে সে এসে নাহিদ খানকে বলে দেয় মিসেস আইরিন কিছু একটা লিখে সিউজনকে দিয়েছে। তা শুনে নাহিদ খানের মাথায় রক্ত উঠে যায়। হুঙ্কার ছেড়ে ডাকে আইরিনকে। নাহিদ খানের এমন হুঙ্কারে মিসেস আইরিন আতঙ্কে নয় বরং ধীর পায়ে নিচে নেমে আসলো, কারণ আগে থেকেই জানা আছে এখন তার সাথে কি করবে। আইরিন নিচে নামতেই নাহিদ খান তেড়ে যেয়ে গায়ে সব জোর দিয়ে আইরিনের গালে থাপ্পড় দিয়ে দিল। সাথে সাথে ঠোঁটের কোনা ফেটে গিয়ে টাটকা রক্ত বেরিয়ে আসলো। শুধু থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়নি, চুলের মুঠি ধরে আগে হুঙ্কার ছেড়ে বিশ্রী ভাষায় গালে দিয়ে বলতে লাগলো, এত বড় স্পর্ধা তোর, আজ তোকে খুন করে ফেলবো আমি। এই বলে চুলের মুঠি ধরে পেট বরাবর ঘুষি মেরে গলা টিপে ধরে নোংরা ভাষায় হুঙ্কার ছেড়ে এক একটা কথা বলতে লাগলো। পেটে ঘুষি পড়তেই আইরিনের চোখ দুটো অন্ধকার হয়ে এসেছে। নিঃশ্বাস টেনে ওঠানোর আগেই এভাবে গলা টিপে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে আসলো। নিস্তেজ হতে লাগলো পুরো শরীর। এই নিস্তেজ শরীরেও কান্না না করে মৃদু হাসলো আইরিন। তার নিজের জীবন নিয়ে তার এক বিন্দুও ভয় নেই, কিন্তু এই যেটি সিউজন আর তার ভাতিজার হাতে পড়লে বেঁচে যাবে হাজারো প্রাণ। সবার সামনে বেরিয়ে আসবে এই মুখোশধারী লোকেদের মুখ। মিসেস আইরিন আরও আগে থেকেই খোঁজ নিয়ে দেখেছে জাঙ্কুক আর সিউজনের ক্ষমতা আর দাপটের কথা। তবে এই ক্ষমতা আর দাপট দিয়ে তারা খারাপ কাজ করে না, বরং দেশের উপকার করে। সেই ভরসায় মিসেস আইরিনের পক্ষে যতটুকু সম্ভব চিঠির মাঝে কিছু কথা তুলে ধরেছে। এর ফলে নিজের জীবনের আজ সমাপ্তি ঘটবে আগে থেকেই জানে সে। অন্তত তার একটা জীবনের বিনিময়ে বাঁচবে নবজাতক শিশুদের প্রাণ, বাঁচবে হাজারো তরুণীদের প্রাণ। ভাবতেই এই শ্বাসরুদ্ধকর যন্ত্রণায় ছটফট না করে নিজের জীবনের এই ভয়ঙ্কর সমাপ্তিকে মেনে নিল। আজ থেকে সে মুক্ত। কথাটা ভাবতেই চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো পুরো শরীর। কিন্তু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে অনুভব করলো কেউ একজন ছুটে এসে এই হিংস্র মানবকে টেনে তার কাছ থেকে ছুটিয়ে নিয়েছে। এরপর আর কিছুই অনুভব করার সুযোগ হলো না তার। নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। সিউজন তখন বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যেয়ে খেয়াল করলো তার ফোন রেখে এসেছে, তাই আবার বাসায় প্রবেশ করতেই স্তব্ধ হয়ে গেল। তিনি বাতাসের বেগে ছুটে যেয়ে নাহিদ খানকে আইরিনের দিকে ছুটিয়ে এনে তার গলা টেনে ধরে হুঙ্কার ছেড়ে বলল, কি করছেন কি, ওনাকে এভাবে মারছেন কেন? নাহিদ খানও কম যায় না, সিউজনকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল, আমার ওয়াইফকে আমি যা খুশি করব, তোর বাধা দেওয়ার সাহস হলো কি করে? তোর আসল রূপ আরো আগেই ধরেছি, শুধু তোর আসল রূপ সামনে আনার বাকি ছিল, তা তুই নিজেই এনে ফেলেছিস। এবার রেডি হয়ে যা সামনের ঘটনা মোকাবেলা করার জন্য। সিউজনের কথায় নাহিদ খান ঘর কাঁপিয়ে হেসে উঠে বলল, হ্যাঁ এনেছি নিজের আসল রূপ তোর সামনে। কি করবি তুই? আগে তো এখান থেকে জীবন নিয়ে বের হয়ে দেখা। এ বলে গার্ডের ইশারা করলো সিউজনকে ধরতে, কিন্তু গার্ডরা সব ঠায় দাঁড়িয়ে রইল। তা দেখে নাহিদ খান হুঙ্কার ছেড়ে বলল, তোদের কি হুকুম দিয়েছে কানে যায় না? কানে যাবেও না কোনো কথা, কজ ওদের কান আরো আগেই কেটে নিয়েছে সম্মানীয় ডক্টর সাহেব। কথাটা বলতে বলতে পকেটে হাত গুজে লিভিং রুমে প্রবেশ করলো জাঙ্কুক, আর তার পিছু পিছু সুকালিন ইউনোকায়ও প্রবেশ করলো। জাঙ্কুককে দেখে ছলাৎ করে উঠল নাহিদ খানের বক্ষ। এতক্ষণ রাগে কাঁপতে থাকা লোকটা মুহূর্তের মাঝেই মিয়ে গিয়েছে। নাহিদ খান সবাইকে অবলোকন করে শুকনো গলায় বলল, মানে? জাঙ্কুক নাহিদ খানের সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তোর পোশাক গার্ড সব এখন জিয়ন জাঙ্কুকের কেনা গোলাম। কি নিখুঁত অভিনয়! তুই তো মেয়েদেরও হার মানালি রে অভিনয়ে। এই সুশীল নম্র মুখোশের আড়ালে নিখুঁত অভিনয়ের মাঝে লুকিয়ে রেখেছিস ভয়ঙ্কর এক রূপ। কি ভেবেছিস জিয়ন জাঙ্কুকের নাকের ডগা দিয়ে তুই আড়ালে এত কিছু করে যাবি, সেটা তার কানেও যাবে না? জাঙ্কুকের কথায় ঘামতে লাগলো নাহিদ খান। এসের মধ্যেও কপাল বেয়ে দরদর করে ঘাম চুইয়ে পড়ছে তার। তার এত বছরের নিখুঁত পরিকল্পনা এরা কিভাবে ধরে ফেললো? অসম্ভব, কিছুতেই সম্ভব না। ভাবতেই তিনি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কি যাতা বলছো?
এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তো ডাকুন না, পুলিশ এসে দেখে যাক মুখোশধারী লোকের আড়ালে থাকা আসল রূপ। নাহিদ খান এবার দমে গেল, বুঝলো আর অভিনয় করে লাভ হবে না, সব সত্যি এরা জেনে গেছে। তিনি এবার নিজের ভালো মানুষী রূপ ভুলে গিয়ে গর্জে উঠে তার পোশাক গার্ডদের উদ্দেশ্যে বলে উঠল, বিশ্বাসঘাতক, তোদের সবাইকে আমি শেষ করে দেব। জীবন জাকুক তোদের কত টাকা দিয়ে কিনেছে, তার চেয়েও দ্বিগুণ টাকা আমি দেব। এখনো সময় আছে, নিজেদের ভালো চালে আমার কথা মোতাবেক কাজ কর। নাহিদ খানের এই গর্জনেও এক চুল পরিমাণ নড়ল না গার্ডরা। তা দেখে জাকুক বাঁকা হেসে বলল, কালোবাজারি টাকার পাহাড় গড়েও মাত্র 3 গুণ টাকার অফার করছেন? শুধু 3 গুণ কেন, আপনার গড়া কালো টাকার পাহাড় সবটা দিয়ে এদের মরিয়ে দিলেও এক চুল পরিমাণ নড়বে না এরা। নাহিদ খান এবার আচমকা টেবিলের উপরে থাকা ছুরি নিয়ে জাকুকের উপরে অ্যাটাক করতে উদ্যত হতে বলে উঠল, কি করেছিস তুই এদের? আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমার এত বছরের সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে, সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। এই বলে জাকুকের দিকে ছুটে যেতেই জাকুক নাহিদ খানের বুক বরাবর লাথি দিতেই ছিটকে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ল সে। সব গাছটা নাহিদ খানকে মারার জন্য ছুটে যেতে নিলে জাকুক সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজেই নাহিদ খানের কাছে গিয়ে কলার টেনে উঠিয়ে এলোপাথারি কয়েকটা ঘুষি মারতেই নাহিদ খানের চোখ মুখ নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। জাকুক নাহিদ খানকে ধাক্কা মেরে সুগাদের হাতে দিয়ে রাগে গার্ডদের উদ্দেশ্যে বলল, শোরের বাচ্চাটাকে ক্লাবে নিয়ে উত্তম মাধ্যম দিতে থাক, মুখ থেকে সব বের হবে, আমি বাকি কাজ শেষ করে আসছি। জাকুকের হুকুমে এরা সবাই নাহিদ খানকে টেনে হিঁচড়ে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে নিয়ে গেল। সুগা যেতে মেঝেতে পড়ে থাকা মিসেস আইরিনের পাশে বসে জাকুক তার পালস চেক করে দেখলো ধীর গতিতে চলছে। জাকুক সোজা হয়ে দাঁড়িয়ে সিউজনের উদ্দেশ্যে বলল, চাচু, ওনাকে কুইকলি গাড়িতে আনার ব্যবস্থা করো, পালস ধীর গতিতে চলছে। এই বলে জাকুক বড় বড় কদম ফেলে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতে কিছুক্ষণ পর সিউজন মিসেস আইরিনকে এনে গাড়ির পেছনের সিটে শুয়ে দিয়ে জাকুকের পাশে যেয়ে বসতে জাকুক গাড়ি স্টার্ট করলো। জাকুক গাড়ি স্টার্ট দিতেই সিউজনের তখনের কাগজের কথা মনে পড়তে পকেট থেকে কাগজটা বের করে পড়তে শুরু করলো সে।